সন্ধ্যাবেলা সন্ধ্যে 7টায় আজকের আরো একটা বড় খবর দিকে নজর রাখছি আমরা। গতকালই সন্ধ্যার পরে রাজ্যে এসে পৌঁছেছেন ইডি ডিরেক্টর। আজকে দফায় দফায় বৈঠক করেছেন। আর এরই মধ্যে প্রশ্ন উঠছে, ইডি কি তাহলে আগামী দিনে কোনো কঠোর পদক্ষেপ নিতে চলেছে? কোনো গুরুতর সিদ্ধান্ত হয়েছে আজকের এই বৈঠকগুলোতে? যে খবর পাচ্ছি আমরা তাতে কয়লা পাচার তদন্ত এবং আইপ্যাক তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করতে পারে ইডি। আজকে বৈঠকে এমনই প্রস্তাব রেখেছেন ইডি ডিরেক্টর। অন্তত সূত্র সে কথাই বলছে, দিল্লির অফিসার এবং কলকাতার অফিসারদের নিয়ে যৌথ তদন্তকারী দল গঠন করতে পারে ইডি। অত্যন্ত বড় খবর। কয়লা পাচার ও আইপ্যাকের তদন্তের জাল আরও বড় করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি ডিরেক্টর রাহুল নবীন কলকাতায় এসে সিজিও কমপ্লেক্সে ইডি অফিসারদের সঙ্গে বৈঠকে তেমনই ইঙ্গিত দিয়েছেন। যেহেতু কয়লা পাচারের তদন্তে আইপ্যাক যোগ উঠে এসছে, হাওয়ালা যোগ এসছে, যে হাওয়ালার মাধ্যমে কোটি কোটি কালো টাকা সাদা করা হয়েছে, সেই কারণেই এবার দিল্লির পাশাপাশি কলকাতার অফিসারদের নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল গড়ার তার যে ভাবনা রয়েছে সে কথা জানিয়েছেন। তিনি ব্যাখ্যাও দিয়েছেন যে যেহেতু পুরনো কয়লা পাচারের তদন্ত, অর্থাৎ যে তদন্তের তল্লাশিতে আইপ্যাকের দপ্তরে গিয়েছিল ইডি, সেই কেস রেজিস্টার হয়েছিল দিল্লিতে, সেই মামলার দেখা যাচ্ছে তদন্তের ক্ষেত্রে বেশিরভাগ জায়গাটাই পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে রয়েছে। তাই ইডির ডিরেক্টরের পরিকল্পনা যে এবার দিল্লির অফিসারদের সঙ্গে কলকাতার অফিসারদের জুড়ে এই বিশেষ তদন্তকারী দল গঠন করা হবে। যে আইনজীবীদের সঙ্গে বৈঠক হয়েছে তার, এবং সেখানে তিনি জানতে চেয়েছেন যে কেন গুরুত্বপূর্ণ মামলায় জামিন হয়ে যাচ্ছে, কেন জামিন আটকানো যাচ্ছে না, কেন একাধিক মামলায় দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না, সেই ব্যাপারেও খোঁজ নিয়েছেন। পাল্টা আইনজীবীরাও জানিয়েছেন যে বেশ কিছু ক্ষেত্রে তাদের কাজের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে। ডিরেক্টর নির্দেশ দিয়েছেন যে যে কোনো মূল্যে গুরুত্বপূর্ণ মামলায় বিচার প্রক্রিয়া যেমন দ্রুত শুরু করতে হবে, যাতে অভিযুক্তদের শাস্তি সুনিশ্চিত করা যায়। একই সঙ্গে জামিন আটকাতে মরিয়া হয়ে চেষ্টা করতে হবে, যাতে গুরুত্বপূর্ণ মামলায় কোনো অভিযুক্ত জামিন না পায়, সেই দিকেও খেয়াল রাখতে নির্দেশ দিয়েছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। ক্যামেরা অবিতারের সঙ্গে সুজয় পাল, টিভি9 বাংলা, কলকাতা। এই যে আইপ্যাক এবং তার সাথে সাথে সেই আইপ্যাককে বাঁচাতে যে মুখ্যমন্ত্রী সেদিন ছুটে গেলেন, এই যে মুখ্যমন্ত্রী বা তৃণমূলের সাথে আইপ্যাকের কি যোগাযোগ, মাথায় কারা রয়েছে, এটা আমরা জানতে চাই। কে ইডির অফিসার এলো, কে কি করলো, আমাদের জানার দরকার নেই, এনাফ হয়েছে। আমরা মাথায় কি হচ্ছে, কারা টাকাগুলোকে নিয়েছে, মানুষকে ঠকিয়েছে, আমরা তাদের নামগুলো জানতে চাই। মামলা জোরদার করার জন্য কলকাতায় আসার কি প্রয়োজন আজকের দিনে, সেটা আমি বুঝি না। কারণ আজকের দিনে প্রযুক্তিগতভাবে আমরা যতটা এগিয়ে গেছি, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল ভারতের কথা বলেন, সেখানে একজনকে দিল্লি থেকে কলকাতায় আসতে হয় মিটিং করার জন্য, এটা আমি বিশ্বাস করি না। আসলে নির্বাচনের আগে ইডি, সিবিআই সহ সমস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো সেই রাজ্যগুলোতে, যে রাজ্যে নির্বাচন থাকে সেই রাজ্যে তাদের আনাগোনা বাড়তে থাকে। এটার চিত্রনাট্য, পুরনো চিত্রনাট্য, নতুন কিছু নয়। এবার আরো একবার আমরা নজর রাখবো এসআইআর এর দিকে। রাজ্যে যারা আনম্যাপড ভোটার তাদের মধ্যে 10% তারা হাজিরাই দেননি শুনানিতে, এবং এর ফলে যে 32 লক্ষ আনম্যাপড নাম রয়েছে তাতে যদি 10% হাজিরা না দেয়, সেক্ষেত্রে প্রায় 3 লক্ষের কাছাকাছি ভোটারের নাম বাদ যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। আমরা এই নিয়ে আরো ডিটেলসে জানবো, আমরা কথা বলবো। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, এই মুহূর্তে পরিসংখ্যান কি বলছে, কি জানা যাচ্ছে? দেখো, সম্প্রতি প্রথমেই যখন শুনানি শুরু হয়েছিল তখন আনম্যাপড ভোটার যারা রয়েছেন রাজ্যে তাদেরকে ডাকা শুরু হয়েছিল। অর্থাৎ 27শে ডিসেম্বর থেকে এই শুনানি প্রক্রিয়া যখন শুরু হয়েছিল, তার আগে এই আনম্যাপড ভোটারকে ডাকা হবে এরকমটাই জানানো হয়েছিল। সেই হিসেবে 32 লক্ষেরও বেশি আনম্যাপড ভোটার ছিলেন, তাদের ডাকার প্রক্রিয়া শুরু হয়। দেখা যাচ্ছে 2 সপ্তাহ কেটে গেছে, 2 সপ্তাহেরও বেশি কেটে গেছে। সেখানে আনম্যাপড ভোটার যারা 32 লক্ষ রয়েছেন তার মধ্যে 10% হাজিরই হননি। তাহলে তাদের কাছে প্রয়োজনীয় নথি ছিল না, অথবা তারা চলে গেছেন। যে অভিযোগটা বারবার বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে করা হয়েছে, সেই বিষয়টা এখন প্রশ্ন উঠছে। একই সঙ্গে কমিশনের বক্তব্য যে না, এক্ষুনি বাদ নয়, চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদের আগে ফের আরেকবার স্ক্রুটিনি করবে, এবং তারপরেও যদি এরা না আসে তাহলে তাদের নাম বাদ যাবে চূড়ান্ত এসআই। ধন্যবাদ শ্রাবন্তী। আর এই যে আপনারা জানেন এসআইআর এর শুনানি চলছে, আর এই শুনানি চলার মাঝেই লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং তার পাশাপাশি নো ম্যাপিং এর যে লিস্ট, সেই লিস্ট বা সেই তালিকা সামনে এলো। যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত ভাঙ্গর 2 নম্বর ব্লকে প্রকাশিত হলো তথ্যগত অসঙ্গতি, মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং নো ম্যাপিং এর লিস্ট। প্রায় 54,000 ভোটারের তালিকা প্রকাশ,
যাদের তথ্যে ভুল আছে তাদের নাম প্রকাশিত হয়েছে। শুনানির নোটিশ পাওয়ার আগেই তালিকায় নাম থাকা ভোটাররা সংশোধিত ডকুমেন্টস জমা করতে পারবেন বলে সূত্র মারফত খবর। যদিও ভাঙড় 2 নম্বর ব্লকের অধিকাংশ লিস্টেড ভোটারই হিয়ারিং এর ডাক পেয়েছেন বলে খবর। এই যে তালিকা প্রকাশিত হয়েছে এখানে প্রায় 54,000-এর নাম রয়েছে। ভাঙড় 2 ব্লকে 3 লক্ষর কাছাকাছি ভোটার, তাদের মধ্যে এই 54,000 ভোটারদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই এই ভোটারদের তাদের ডকুমেন্টস ভুল আছে বলে ইতিমধ্যেই হিয়ারিংয়ে তাদেরকে ডাকা হয়েছে। হিয়ারিংয়ে গিয়ে ভোটাররা তাদের ডকুমেন্টস সাবমিট করছে। ফলত এই তালিকার কি আদতে কোনো প্রয়োজন আছে, সেই প্রশ্ন এখন রাজনৈতিক মহল। সত্যজিৎ মণ্ডল, TV9 বাংলা, ভাঙড়। এদিকে তথ্যের অসঙ্গতি নিয়ে নির্বাচন কমিশন এবং কেন্দ্রকে একযোগে নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। SIR এ এই আনম্যাপিংকে তিনি বাংলার অপমান বলে রীতিমতন অভিযোগ করেছেন। নাম না করে মির্জাফর, উমিচাঁদের সঙ্গে বিজেপি তুলনা করেছেন। তিনি বলছেন কৌরবদের সঙ্গে লড়তে হচ্ছে, ক্ষমতা থেকে সরলে মানুষ পিছু ছাড়বে না। হুঁশিয়ারি বাংলার মুখ্যমন্ত্রী। আমাদের মধ্যে জন্মে মির্জাফর, উমিচাঁদ, আজও তারা মরেনি, তাদের বংশ বৃদ্ধি পেয়ে চলেছে। শুধু বৃদ্ধি পেয়ে চলেছে না, আজকে আমাদের লড়াই করতে হচ্ছে কৌরব পক্ষের সাথে। মানবতাকে লড়াই করতে হচ্ছে অমানবিকতার সাথে। মানবিকতা বনাম দানবিকতার লড়াই হয়ে গেছে। কিসের জন্য মিসম্যাচ আর মিসম্যাপ? তুমি বাংলা জানো না, বড়াই করছো। বাংলা ভাষাকে অসম্মান করে মিসম্যাচ আর মিসম্যাপ করে মানুষকে যন্ত্রণায় ফেলছো। এই যন্ত্রণা আগামী দিন তোমাদেরও ভুগতে হবে, জেনে রেখো। অন্যায় কখনো কাউকে ক্ষমা করে না, অন্যায়কে ক্ষমা করতে নেই। আজকে ভাবছো ক্ষমতায় আছো, কাল ক্ষমতায় থাকবে না, সেদিন জেনে রেখো মানুষ কিন্তু পেছু ছাড়বে না। যেখানে পালাও, মানুষ কিন্তু বলবে পালাবার পথ নাই, জো মাঠে পিছে। বাংলার মানুষ জানে যে কে দানব, কে সবুজ ফাইল চুরি করে নিয়ে এসছে। ইডির উকিল কোর্টে বলছে স্ন্যাচ, ফাইল হ্যাজ বিন স্ন্যাচ। এটার মানে হচ্ছে, বাংলা মানে করলে দাঁড়ায় যে ইডির কাছ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল ছিনতাই করে এনেছেন। প্রথম পশ্চিমবঙ্গবাসী আমরা পাচ্ছি এমন মুখ্যমন্ত্রী যিনি ছিনতাইবাজ মুখ্যমন্ত্রী। এর আগে আমরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চোর, নানা রকম অপবাদ শুনেছি, কিন্তু ছিনতাইবাজ মুখ্যমন্ত্রী এর আগে ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী পায়নি। ভারতবর্ষের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ আছে। প্রথম আমরা দেখলাম অন ক্যামেরা ছিনতাইবাজ মুখ্যমন্ত্রী। নেতাজির জন্মদিন এবং সরস্বতী পূজার সকালে এবারে ভবানীপুর চ্যালেঞ্জ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেছেন, ভবানীপুরে 36টি সরস্বতী পুজোয় আমন্ত্রণ পেয়েছি। ভবানীপুরে তৃণমূলের নিচুতলা ফাঁকা হয়ে গেছে, দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওনার ফাইলগুলো তো অপ্রকাশিত ফাইল, তো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পরে প্রকাশ করেছেন। এসব কথা বলে তো লাভ নেই, এসব কথা বলে লাভ নেই। ভবানীপুরে আমি আছি এতক্ষণ, এটাই উনি বিচলিত। উনি এখন ঘন ঘন টুইট করবেন, পুলিশের কাছে খোঁজ নেবেন। আমি আরও অনেকক্ষণ ভবানীপুরে থাকবো। এখন সরস্বতী পুজোর উদ্বোধনে যাব। আমি ভবানীপুর বিধানসভায় 36টা সরস্বতী পুজো আমন্ত্রণ পেয়েছি। এটা মুখ্যমন্ত্রী শুনে রাখা দরকার আছে। নিচটা একদম ফাঁকা হয়ে গেছে। লোকে হাসবে যে, কি একটা বলে না, মানুষ মানে কি এমন কথা বলছেন যার কোনো উত্তর হয় না। 36টা উনি নেমন্তন্ন পেয়েছেন, সেটা আবার জানাতে হবে। বাবা, এ নেতা স্ট্যান্ডার্ডটা কি আমরা জিজ্ঞাসা করি। উনি ঠিকই বলেছেন, ভবানীপুরে মাত্র 36টা পরিবার বিজেপির আছে। মাত্র এই 36টা পরিবারে উনি ডাক পেয়েছেন, বাদ বাকি সব পরিবার মমতা ব্যানার্জির সাথে। আসলে আপনি দেখবেন, আপনার পাড়ায় যদি কোনো পাগল ঢুকে পড়ে, আপনি খবর পান, আপনি ভয় পাবেন যে এই পাগল কি পাগলামি করবে, আপনাকে কামড়ে দেবে কিনা, আপনাকে ইঞ্জেকশন নিতে হবে কিনা। যে কোনো পাড়াতেই পাগল কুত্তা কিংবা পাগল মানুষ ঢুকলে মানুষ একটু ভয় পায়। তবে শুধু বাংলা নয়, দেশের নেত্রী হিসেবে এগিয়ে আসুন।
মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্য এবং প্রাক্তন বিজেপি নেতা চন্দ্র বসু। আপনাদের খেয়াল থাকবে 2016 সালেই ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই বিজেপি প্রার্থী ছিলেন এই চন্দ্র বসু। অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, শুধু পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে নয়, ভারতবর্ষের নেত্রী হিসাবে আপনি এগিয়ে আসুন। নেতাজির আদর্শ একমাত্র পথ ভারতবর্ষকে রক্ষা করার পথ। সামনে নির্বাচন, এমন অনেকেরই বদল দেখবেন। এই ধরনের নেতাদের মতি এবং গতি সেটাই লক্ষণীয়। 30শে জানুয়ারি পর্যন্ত খোলা, কংগ্রেসের জন্য খোলা, সিপিএম এর জন্য খোলা, আইএসএফ এর জন্য খোলা, মিমের জন্য। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে দ্রুততার সাথে এই জোট প্রক্রিয়া যাতে এই মাসের মধ্যে সমাপ্ত করা যায় সেটা করব। বিজেপি গতবার ভোট কাটাবার খেলায় নামিয়েছিল কংগ্রেস আর সিপিএমকে, ফেল করেছে, রাজনৈতিকভাবে ভোট কাটাতে নামিয়েছিল। এখন তাই ওরা ধর্মের নামে, জাতপাতের নামে ভাগাভাগি করতে চাইছে। আরও যে দলগুলো আছে যারা প্রকৃত অর্থেই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চাইছে, সকলকে ঐক্যবদ্ধ করতে হবে। এবার সেই ক্ষেত্রে বামেদেরকে একটু উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা মানুষের কাছ থেকে চাইছি, তারা কাউকে তুমি মঞ্চে তুলে নিচ্ছে এবং তারা যা বলছে তারপর আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু আমরা এই ফিডব্যাকগুলো নিই, আমরা তো আর আইপ্যাককে বা আইটিসির কাছ থেকে নিই না, আমরা সরাসরি মানুষের কাছ থেকে নিই। মোহাম্মদ সেলিম তো আবার খাতার হিসেব নিয়ে বসেন, নতুন কোন এলাকায় কত পার্সেন্ট কি ভোট আছে আমি আর উচ্চারণ করছি না, সেইগুলো দেখে দেখে উনি পরিব্রাজক পরাজিত, ঘুরে ঘুরে হারেন। আপনারা তৃতীয় জোটকে নিয়ে কি ভাবছেন? আমরা বামফ্রন্টে আলোচনা করবো। প্রাসঙ্গিক হয়ে যাওয়া একটা সত্যি, তাদের কোনো প্রতিক্রিয়ার উপর পাল্টা প্রতিক্রিয়া দেওয়ার মতো এখন আমাদের সময় নেই। খোলো খোলো দ্বার, রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়। এ মাসেই জোট হবে। 21 তারিখ শহীদ মিনারের সভা থেকে প্রকাশ্যে জোটের দরজা খুলেছেন নওশাদ সিদ্দিকী। হুমায়ুন কবিরও কম যাবেন কেন? একেবারে 30শে জানুয়ারি ডেডলাইন বেঁধে দিয়ে তিনিও জোটের হাত বাড়িয়েছেন। তবে হাবে ভাবে এটা স্পষ্ট, তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে তৃতীয় জোট গড়ে তুলতে মূল চালিকা শক্তি সিপিআইএম। জোট ঘিরে যখন সরগরম রাজনীতি, ঠিক তখনই বোমাটা ফাটালেন হুমায়ুন কবির। হুমায়ুনের নীতিশ কুমার মডেল, মুখ্যমন্ত্রীর মুখ আমিই হব বললেন হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রীর মুখ আমিই হব। আমাকে যখন মানুষ ভরসা করে ভোট দিবে, 100 আসন দেবে, আমার পিছনে যারা থাকবে তাকে আমি মুখ্যমন্ত্রী ছাড়বো। বিহারের নীতিশ কুমার কম আসন পেয়েও বিজেপি কিন্তু নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী মেনে নিয়েছে। বুঝুন কাণ্ড, জোটে জোট বাঁধলো না আর নিজেই নিজেকে মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করে খেলা জমিয়ে দিলেন হুমায়ুন কবির। আরো বললেন, বেশি আসন পেলে আমাকেই মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে, বিজেপি সমর্থন দিলে নেব, মন্তব্য হুমায়ুন কবিরের। শোনাই আপনাদের। আমি যখন 101 পাবো আর কেউ যদি 99 পায়, তাহলে তাকে আমাকেই মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। আমারই ডিমান্ড থাকবে যে আমি রাজ্যপালের কাছে আমি 148-এর সংখ্যা দিয়ে সরকার গড়ার ডিমান্ড করব। নবরত্ন তেল নানা রকম উপাদান দিয়ে তৈরি, ওইটা যদি মানে নিয়মিত উনি ব্যবহার করেন, তাহলে মনে হয় মানে এই ধরনের চিন্তা ভাবনা, এই ধরনের সমস্যাগুলো থেকে উনি বেরিয়ে আসতে পারবেন। বিজেপি আমাকে সমর্থন দিলে নেব, আমি সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি সমর্থন দিলে নেব। দেখুন, মোহাম্মদ সেলিম, নওশাদ সিদ্দিকীরা রোজ রোজ বলছে জোট হবে তৃণমূল বিরোধী ও বিজেপি বিরোধী। সেখানে গোড়াতেই হুমায়ুন কবির স্পষ্ট করে দিলেন বিজেপি অচ্ছুত নয়, জোটের বল এখনো গড়ায়নি। তার আগে হুমায়ুন কবিরকে নিয়ে যথেষ্ট সাবধানী বামেরা। হুমায়ুন কবিররা তারা তো কথা বলেনি, তারা মাধ্যম দিয়ে কথা বলেছে, এখনো সেটা আমাদের আলোচ্য সূচিতে আসেনি। আর বিমান বসু নিশ্চয় ভুলে যাননি যে হুমায়ুন কবির প্রকাশ্যে বলছেন বিজেপির সাপোর্ট নিয়ে আমি ক্ষমতায় আসতে চাই। বিজেপি আমাকে সমর্থন দিলে নেব, আমি সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি সমর্থন দিলে নেব। সরাসরি বিজেপির আঁতাতের কথা স্বীকার করে নিচ্ছেন অন ক্যামেরা। তার সঙ্গে বামপন্থী নেতা হিসাবে বিমান বসু কোন হিসাবে তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন? আমি 100 দিন পর পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই সরকার যখন প্রতিষ্ঠা হবে তখন দেখবেন
বামেরা এক প্রাসঙ্গিক থেকে দূরবীন দিয়ে দৃষ্টিযোগ্য হয়ে উঠেছে। তাপমাত্রা -10 ডিগ্রির নিচে দেশকে সুরক্ষিত রাখতে অবিচল ভারতীয় সেনা, দুর্গম এলাকাতেও সদা জাগ্রত। দেখুন টিভি9 এর এক্সক্লুসিভ রিপোর্ট। चीजें लाई जा रही है, कहीं ना कहीं ये देश को अधिक स्ट्रांग और सिक्योर करने का एक महत्वपूर्ण कदम है और उसके चलते कहा जा सकता है कि आत्मनिर्भर भारत अभियान जो है उसके तहत ऐसी चीज़ें जो है वो भारतीय सेना में इंडक्ट की जा रही है ताकि जो देश की रक्षा हो उसके साथ कोई भी कॉम्प्रोमाइज़ ना किया जाए। और ऐसी ही चीज़ें जो है अब आने वाले समय में भी जो है हम देखेंगे कि वो भारतीय सेना में लाई जा रही है ताकि जो सुरक्षा है देश की उसके साथ जो है बिल्कुल कॉम्प्रोमाइज़ ना हो, बल्कि उसको दिन दुगनी और रात चुगनी अधिक मजबूत किया जाए। आप देख सकते हैं कि ऐसी दुर्गम स्थिति में जहाँ पे रास्ते कटते हैं, भीषण बर्फबारी होती है, तापमान -20 हो जाता है, ऐसी स्थिति में टेक्नोलॉजी का सहारा लेना कहीं ना कहीं अब यहाँ पे जो सैनिकों की ड्यूटी है उसको भी आराम और जो है आरामदायक और कहीं ना कहीं जो इफेक्टिव कह सकते हैं वो बना रहा है। कैमरामैन सईद मुर्तजा के साथ महराज अहमद, टीवी9 भारतवर्ष, कुपवारा।